ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ান শুয়েব। দর্শক, আজকে আমাদের সাথে এমন দুইজন অতিথি আছেন হকি যাদের একই সুতোয় গেঁথেছে, এই বিকেএসপি থেকেই যাদের পথ চলা শুরু, যাদের উত্থান। আছেন সোহানুর রহমান সবুজ এবং তাসনিম আক্তার মিম। এবং খুবই মজার বিষয় হলো দুজনই কিন্তু হকি যুগল, দুজনই বিয়ের পিঁড়িতে বসেছেন এই বছরের শুরুতে। আমরা আলোচনা করব এই দুজনের ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ারের বাইরের নানা অজানা গল্প আমরা জানার চেষ্টা করব। দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। সোহান, আপনার কাছে শুরুতে জানতে চাই, পরিচয়, প্রেম এবং প্রণয়, এই জার্নিটা কেমন ছিল আমরা একটু বিস্তারিত জানতে চাই। আসলে জার্নিটা ছিল অনেক মজার, কারণ ছিল প্রেম মানে ভালো একটা জিনিস। মজার কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি? কোনো অভিজ্ঞতা অনেক দূরে থেকে ফ্যামিলি থেকে তো একটা আসবে পেশা, কারণ রিলেশনের বিয়েতে আলটিমেটলি ফ্যামিলি থেকে একটা পেশা আছে, কারণ প্রত্যেক ফ্যামিলি থাকে তার পছন্দ অনুযায়ী। কারণ আল্লাহর কাছে শুকরিয়া যে ওইটা মানে ওভারকাম করে যে আমরা দুজনে একসাথে হইতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এবং চেষ্টা করবো যাতে এমন হাসি মুখে যাতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমরা একটু গল্পটা জানতে চাই, শুরুর গল্পটা, কিভাবে পরিচয় হলো, কিভাবে? শুরুর গল্পটা হচ্ছিল 2018 সালে আমি ইয়ুথ অলিম্পিক খেলতে যখন আর্জেন্টিনায় যাই, ফেডারেশনে গিয়েছিলাম আমাদের ফটোশ্যুটে। তখন ওর সাথে আমার ওখানে দেখা, তাও আমি দেখি নাই, ও আমাকে দেখেছে। তারপর 2019 সালে আমাদের 21 একটা ক্যাম্প শুরু হয়, সেটা করছিল মামুন স্যার। তখন ওই ক্যাম্পে আমরা যাই। আলটিমেটলি তো ওখান থেকে আমার মেনলি ওকে দেখা। তারপরে আলটিমেট ওরা খেলতে গেল যখন, তারপরে এখন একটা বিষয় নিয়ে আমাদের দুজনের মাঝখানে তখন থেকে শুরু করে এই পর্যন্ত এখনও অনেক খুনসুটি হয় যে কি আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাইছে, আমি বলে আমি না তুমি পাঠাইছো, সে বলে যে না তুমি পাঠাইছো আমার কাছে। সেই ধরনের কোনো যন্ত্র থাকলে হয়তো ভালো হতো আমাদের, আসলে কে পাঠিয়েছে আমরা জানতে পারি। এইটা নিয়ে পরে টুকটাক আমি পরে, যেহেতু মেয়েদের অধিকার বেশি, আমি লাস্টে মেনে নেই, কেন আপনি পাঠিয়েছেন পরে মানে না। হ্যাঁ, আমি পরে হ্যাঁ ঠিক আছে রিকোয়েস্টটা আমি পাঠিয়েছি, বাট আলটিমেটলি কিন্তু মেসেজটা আমি পাঠাই না, সে আমাকে মেসেজটা পাঠিয়েছে আমার বার্থডে উইশ করে। দেন বার্থডে উইশ থেকে টুকটাক কথা হতে হতে আজকে আল্লাহর রহমতে আমরা এই পর্যায়ে। মিম, আপনার কাছে জানতে চাই, শুরুতেই যেটা বলছিলাম যে আপনাদের বিয়ে হয়েছে এ বছরের শুরুতেই, এবং বিয়েটা খুব ইন্টারেস্টিংলি বিকেএসপিতে হয়েছে। সেই অনুভূতিটা কেমন ছিল? এবং বিকেএসপি থেকেই যেহেতু আপনাদের উত্থান, আপনাদের একটা দীর্ঘ সময় আপনারা পার করে এসেছেন এই বিকেএসপি থেকেই, বিকেএসপি আবার আপনাদের বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হলো, বিষয়টা কেমন? আসলে আমার অনেক ভালো লাগছে, কারণ ও বিকেএসপির স্টুডেন্ট, আমিও এখানে ক্যাম্প করছি ছিলাম। আর সেখান থেকে ওরও খুব ইচ্ছা ছিল যে এই বিকেএসপিতেই আমাদের বিয়ের অনুষ্ঠানটা করবে। সো আমার অনেক ভালো লাগছে। আমরা এখানে সবার সাথে আবার হকির সবার দেখা হয়েছে, কোচ স্যারদের সাথে দেখা হয়েছে, আরও অনেক ভালো লাগছে। এবং আমরা লক্ষ্য করেছি যে ফটো সেশনে হচ্ছে হকির মাঠে, হকি স্টিক নিয়ে দুজনে যেহেতু হকি খেলোয়াড়, আমরা মানে আমাদের ইচ্ছা ছিল যে আমরা বিয়ের সময় দুজনেই হকি স্টিক দিয়ে ছবি তুলব, কারণ আমরা দুজনেই হকি প্লেয়ার। সেই প্রসঙ্গে আমরা দুজনেই মানে হকি স্টিক দিয়ে ছবি তুলছি। সন, এই বিষয়টা কেমন লাগে? সাধারণত সচরাচর খুব একটা দেখা যায় না বিশ্বে, হয়তো বা খুব অল্প কিছু সংখ্যক জুটি রয়েছে যাদের হয়তো বা ক্রিকেট খেলা আমরা স্টার্টকে যেমন লক্ষ্য করি, কিংবা এই ধরনের গুটি কয়েক আসলে কাপল রয়েছে যাদের মানে প্রফেশন দুজনেরই সেম প্রফেশন, ক্রিকেট হোক বা ফুটবল হোক। সেই জায়গাটা থেকে দুজনেই হকি খেলোয়াড়, আপনি জাতীয় দলের তারকা খেলোয়াড়, পাশাপাশি মিম অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। সেই এক্সপিরিয়েন্স বা সেই অনুভূতিটা কেমন? আসলে অনুভূতিটা আমার যখন থেকে আমি খেলাধুলার জগতে আসছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যদি একটা স্পোর্টস মাইন্ডের যদি কোনো একটা কাউকে পাই পাশে, সেক্ষেত্রে অনেক ভালো হয়। কারণ হচ্ছিল একটা স্পোর্টস মাইন্ড আর স্পোর্টস মাইন্ডকে বুঝতে পারে যে তার কখন কী দরকার, তার মেন্টালিটি বোঝে। সেক্ষেত্রে যদি হয় আমি যে খেলাটাকে ভালোবাসি, যেটাকে নিয়ে আমি আগাচ্ছি হকি, সে যদি আবার হকিটা, সেটা আরও খুব বড়। কারণ অনেক সময় কী হয়, আপনার অনেক ক্লিপ থাকে যেটা মনে করেন আমি ওর কাছে পাঠাই মজা করে, ওই আমাকে ওখান থেকে অনেক সাজেস্ট করে যে এইভাবে না, যেহেতু আমাদের হকিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেনাল্টি কর্নার, আমি ওকে পাঠাই যে আমি এই ম্যাচে গোল পাচ্ছি না বা আমার এই মাঠে, সে ওই জিনিসটা ওই দেখে আমাকে ফাইন্ড আউট করে দেয় যে এখানে খালি আছে বা অপোনেন্ট টিমের এই জায়গাটা খুব দুর্বল, তুমি এই জায়গা থেকে মারো, ওই জায়গা থেকে তুমি ইনশাল্লাহ গোল পাবা। দেন এইটার দিক দিয়ে আমি খুবই হ্যাপি যে আসলে আমি ওর কাছ থেকে অনেক হেল্প দেন, অনেক সাজেশন পাই। সেক্ষেত্রে আমি আসলে খুবই লাকি। জি, মিম নিশ্চয়ই জানেন যে শেষ মৌসুমটাতে হকি প্রিমিয়ার লিগের যে শেষ মৌসুমটা গেল, সেখানে সর্বোচ্চ গোল আপনার স্বামী করেছে এবং 38টি গোল তিনি দেখা পেয়েছেন। রাসেল মাহমুদ, রানিং যারা খেলোয়াড় আছেন
তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি গোল এই মুহূর্তে, সবচেয়ে বেশি গোল আমরা যতটুকু মনে পড়ে যে কামাল ভাই সম্মত করেছিলেন 40টি গোল, সেটা খুব দ্বার প্রান্তে ছিলেন সেটা স্পর্শ করার কিংবা তাকে অতিক্রম করার, সেটা হয়তো বা হয়নি। সেটা আপনাকে কতটুকু আনন্দ দিয়েছে এবং উজ্জীবিত করেছে? আসলে আমার তো খুব ইচ্ছা ছিল সেই মানে রেকর্ডটা ভাঙবে, কিন্তু ব্যাড লাক, সে পারলো না। মানে তারও মানে মানে খুব ইচ্ছা ছিল যে মনে মনে যে আমি পারি, বাট হলো না। তারও একটু মন খারাপ ছিল। আমি বলছি সমস্যা নেই, নেক্সট টাইম তুমি এবার করতে পারবাই। জি, সেই নেক্সট টাইমটা হকিতে একটা দীর্ঘ সময় লেগে যায় নেক্সট টাইমটা আসতে, তাই নয় কি সবুজ? আপনার কাছে কি মনে হয়? কারণ 2024 সাল হয়েছে, তার পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশন হকিটা কবে হবে সেই ধরনের কোনো খোঁজ আছে কিনা আপনার কাছে? আসলে সত্যি কথা বলতে এই ধরনের কোনো খোঁজ নেই, কারণ আপনার এই বছরটা দেখেন আমরা টোটালি বিজি আছি, কারণ আমাদের সামনে চেপ কাপ আছে সামনের মাস থেকে, ওটা শেষ হওয়ার পর আমরা ওটা শেষ করে আসার সাথে সাথে দেন আমাদের আবার সিনিয়র এশিয়া কাপ আছে ইন্ডিয়াতে, ওটার জন্য আমাদের ক্যাম্প শুরু হবে। তারপরে আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছিল, আসলে আমি প্রাউড যে আমি হকি যে আমাদের জুনিয়র 21 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারছি, এটা ছিল একটা হকি একটা ইতিহাস। আমি ওদের জন্য দোয়া করি, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যদি আমি থাকতে পারতাম, কারণ আসলে ওয়ার্ল্ড কাপ খেলাটা অন্যরকম মজা, হোক সিনিয়র হোক জুনিয়র, অ্যান্ড ওদেরও খেলা আছে, ওইটাও ফেডারেশনের মাথায় আছে। বলতে পারছি না যে ফেডারেশন নেক্সট তারা পরিকল্পনাটা কী, কিন্তু আমরা তাদের কাছে আশাবাদী। তারা আমাদের সাথে কথা হয়েছে, কারণ যেহেতু আমরা ক্যাম্পে আছি, তারা বলছে তোমাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব, আমাদের শুধু একটা, আমরা প্লেয়াররা সবাই বলছি আমরা মাঠে খেলা চাই। সেও বলছে যে হ্যাঁ আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য আছে খেলা, আমরাও দেখি ফেডারেশনতে তাকিয়ে তারা কবে নেক্সট লিগটা করে। জি, মিম, হকির পেছনের আসার কারণটা কি কাজ করেছে? আপনি কোন বিষয়টা আপনার মাথায় ছিল ওই সময়টাতে? হকির পেছনে মেন আসার কারণ হচ্ছে ইন্টার স্কুল খেলা। আমাদের আমি যখন হাই স্কুলে ভর্তি হয়েছি, সেখানে আমাদের শিক্ষক, শারীরিক শিক্ষা শিক্ষক মাসুদুর রহমান রানা, সে আমাকে আগ্রহ দেয় যে আসো খেলো, তুমি তো ভালোই খেলো হকি। তখন ওইখান থেকে আমি শীতকালীন খেলা শুরু করি হকি, তো আমি ভালোই খেলছি। ওখান থেকে সিলেক্ট করে ঢাকায় খেললাম, তো ওরাও সিলেক্ট করলো, ভালোই হলো। ওইখান থেকেই আমার জার্নি হকিতে আসা। তো তার পাশাপাশি আমি বাস্কেটবলও ভালো খেলছিলাম, সেখানেও ন্যাশনালে মানে চান্স পেয়েছিলাম, সেখানেও বাইরের দেশের কথা ছিল যাওয়ার, তো সেখানে ভাগ্যক্রমে যাওয়া হইলো না। তারপর হকিতে এই 19 সালে হকিতে সেখানে চান্স পেয়ে গেলাম, সেইখান থেকেই হকিতে জার্নি। তারপর বিকেএসপিতে ক্যাম্প, তারপর একটা ইনজুরির জন্য এখন স্টপ। জি, সবুজ, আপনার হকির জার্নিটা জানতে চাই, সেটা শুরুটা কেমন ছিল এবং মানে কি অনুপ্রাণিত করেছে? দেশে যেহেতু আলটিমেটলি ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তাটাই তুলনামূলকভাবে বেশি, অথবা তৃতীয় জনপ্রিয়তম খেলা হকি, এর পেছনে কারণটা কি কাজ করেছে আপনার এই হকি? আসলে মেন হচ্ছিল হকিতে আসার মেন কারণ হচ্ছিল আমার বাবা বিকেএসপিতে জব করে, সেই সুবাদে আমি বিকেএসপিতে থাকি। থাকা সত্ত্বেও মনে করেন আলটিমেটলি আমি এখানেই বড় হয়েছি। আমি এখানে যে বসে আছি, এখানেই আমার হাঁটা চলা, আমার বন্ধু বান্ধব এখানে আমরা আড্ডা করা। দেন বাই দিস টাইম আমার ভাই যখন হকিতে ঢুকে, তাকে দেখতাম প্রতিদিন মাঠে প্র্যাকটিস করতাম, আমি আসতাম বাসা থেকে এসে দেখতাম, মাঠের পাশে দাঁড়িয়ে থাকতাম, কত সুন্দর খেলাটা, মানে অন্যরকম একটা ফিল লাগতো। কারণ মাঠটা আসলে কেমন জানি একটা মাঠ, কারণ ক্রিকেট ফুটবল আমরা তো দেখি মাঠ যেখানে যেমন, বাট এই মাঠটা সব জায়গায় খেলা যাচ্ছে না। ওইখান থেকে আমার ভাইয়ের টুকটা খেলা দেখতে দেখতে পরে তখন যে স্যাররা ছিল, বিশেষ করে আমি যার হাত দিয়ে আমার আজকে এত দূর আসা, জাহিদ হোসেন রাজু স্যার, তাকে আমি দেখতাম, পরে কাউসার স্যার, নুর ইসলাম স্যার। তখন আমি ছোট, এমনও মজার কথা আছে, নুর ইসলাম স্যার, কাউসার স্যার, আমি দাঁড়িয়ে থাকি মাঠের পাশে, সে এসে আমাকে বলতো যে কিরে তোর থেকে তো হকি অনেক বড়, কীভাবে তুই হকি প্লেয়ার হবি? আমি পরে সত্যি বলতে তখন আমি মাপতাম হকিটা কি আসলে আমার থেকে বড়, বাট আমি বুঝতাম না আমার থেকে তো ছোট, বুঝতাম না আলটিমেটলি। পরে রাউ স্যার আলটিমেটলি যখন বড় হচ্ছি, তখন আমার ফ্যামিলির একটু ইচ্ছা ছিল ফুটবলে দেওয়ার, বাট আমার কখন ফুটবল আমার ভালো লাগে, বাট আমার ফুটবল ইচ্ছাই ছিল না। তারপরে রাজু স্যার, আমার ফ্যামিলি, আমার ভাই সবার সাথে কথা বলছে, দেন আমাকে বলছে তুমি হকিতে আসো, ভালো কিছু করতে পারবা। দেন ওখান থেকে মনে করেন হকিতে আসা, এখন আল্লাহ আমাকে অনেক দূর নিয়ে আসছে, কারণ বিকেএসপি আমাকে অনেক কিছু দিছে। এটা 6 বছর আমি যত কিছু শিখছি, আমার মনে হয় এটা অন্য কোথাও আমি শিখতে পারতাম না। তার জন্য আমি সবার আগে কৃতজ্ঞ বিকেএসপিকে জানাই, দেন হকি ডিপার্টমেন্ট যে কোচ আছে সবাইকে জানাই শুভেচ্ছা যে আমাকে তারা এত দূর নিয়ে আসতে পারছে। দোয়া করি তারাও আরও যাতে বিকেএস থেকে আমার থেকে ভালো মানের প্লেয়াররা যদি বের হয়, কারণ আমরা একটা পর্যায়ে থেমে যাচ্ছি, কারণ আমরা ছিল সিনিয়রে, আমাদের আর কতদিন আমরা খেলবো, কারণ আমাদের জুনিয়র যদি এখন ওইটা ধরতে পারে, আমার মনে হয় যেহেতু আমাদের জুনিয়ররা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে, ইনশাল্লাহ আমরা সিনিয়র একদিন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবো। অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা থাকে সবসময়, অবশ্যই থাকবে ভবিষ্যতে। মিম, হকির বাইরের কোন খেলাটা আপনার পছন্দ?
হকির বাইরে ছিল বাস্কেটবল। বাস্কেটবল পছন্দ, দেখা হয় কি বাস্কেটবল? এখন আর হয় না, হকিতে আসার পর আর বাস্কেটবল খেলিনি। সাধারণত আমরা মানে বাংলাদেশের কনটেক্সট থেকে যে পাশাপাশি অনেক খেলা খেলছি, যেমন হ্যান্ডবল খেলছিলাম, হ্যান্ডবলও ভালো খেলতাম। যেমন কাবাডি থেকে শুরু করে খোখো থেকে শুরু করে সব, এমন কোনো খেলা নাই আমি আমরা স্কুল সাধারণত পর্যায়ে মানে খেলি নাই। লক্ষ্য করে থাকি যে মানে যে কোনো একটা খেলায় যদি ভালো হয়, যারা অ্যাথলেট সাধারণত তারা মোটামুটি সব অন এন এভারেজে সব খেলাই কিন্তু অ্যাথলেট থেকে শুরু খেলতে করে পারে। এমন কোনো খেলা নাই আমি খেলি নাই, মানে পারতাম একটু একটু সবই পারতাম। পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্টটা পেয়েছেন? পরিবার থেকে তেমন কোনো কিছু বলেনি। প্রথম প্রথম বলতো, আমাদের মানে নানু একটু হাজি, তো আমার নানু হজ করে আসছে বলতো, আর চাচু সুপার, তো বলতো যে না মানুষ কি বলবে, এভাবে মেয়েটা যায়, পাড়ার লোক বলতো বাসায়, তখন একটু মানা করতো। কিন্তু আমার ছোট ভাইয়া একটু উৎসাহ দিত যে যাও তুমি খেলো, কে কি বলবে বলুক, যাও খেলে আসো, দেখবা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। যখন 19 সালে ন্যাশনালে চান্স পেলাম বা খেললাম, তখন সবাই মানে অনেক হ্যাপি যে না, হ্যাঁ সবাই খুশি হইলো। যে নানুর প্রতিক্রিয়া কেমন ছিল? এখন আমার নানু তেমন কোনো কিছু বলে না, এখন সবাই জিজ্ঞাসা এখন কি খেলো, এখন কি খেলো, আমি বলছি না এখন আর খেলি না। সবুজ, আপনি কেমন সাপোর্ট দিচ্ছেন আসলে আপনার স্ত্রীকে? তার ভবিষ্যৎ পরিকল্পনাটা নিশ্চয়ই তারই ব্যাপার, আপনি সেখানে কতটুকু আপনার সাপোর্টটা থাকছে কিংবা থাকবে? আসলে আমার সাপোর্ট ওর জন্য টোটালি ফ্রি, কারণ হচ্ছিল আমি যেন খেলা প্রিয়, তার মধ্যে হচ্ছিল হকি প্লেয়ার, আমার কোনো দিক দিয়ে না থাকবে না। এখন যেহেতু একটা ইনজুরিতে পড়ছে, কারণ হচ্ছিল আলটিমেটলি আপনার কি হচ্ছে, এখন বয়সভিত্তিক খেলা হচ্ছে, যেহেতু ওর এখন এজ নাই 21, সেক্ষেত্রে মনে করেন আমি ওকে বলতেও পারতেছি না যে এটা করো বা আমি ওর ট্রিটমেন্ট করবো। ইনশাল্লাহ আমার এই থাকবে, যদি ফেডারেশন যদি কোনো সিনিয়র পর্যায়ে যদি কোনো খেলা রাখে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার দিক থেকে ওকে টোটালি ফিট করে, যাতে ইনজুরি থেকে ওভারকাম করে কীভাবে যেত। কারণ আমি একটা প্লেয়ার, আমি রানিং খেলতেছি, আমি জানি একটা প্লেয়ারে কীভাবে হার্ডওয়ার্ক করে আসতে হয়। দেন আমি ওকে চেষ্টা করবো যে আমার জায়গা থেকে ওকে এমনভাবে আমি ওকে তৈরি করবো যাতে ক্যাম্পে যে কেউ না বলতে পারে যে এত দিন বা এত বছরে বসেছিল, কেন ছিল ইনজুরি, কেউ না বুঝতে পারে। আমার ওদিকে টোটালি আমার সাপোর্ট আছে, যে ওই যদি খেলতে চায় আমার কোনো না নাই। জি অবশ্যই, মানে এই ধরনের সাপোর্ট প্রতিটা, আমার মনে হয় প্রতিটা পরিবারের নারীদেরই চাওয়া থাকে এবং সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। সবুজ, আপনার হকির বাইরে আপনি বলছিলেন যে হকিটাই আপনার পছন্দ, এর বাইরে অন্য কোনো খেলা আপনার দেখা হয় কিনা কিংবা কোনো পছন্দের খেলা আছে? আসলে আমার পছন্দের খেলা হচ্ছিল আপনার ফুটবল, দেন ক্রিকেট। আমি এটা মানে টুকটাক আমি ইনফ্যাক্ট এমন আছে যে আমি মজা করে প্র্যাকটিসে নামার আগে আমি কোনো জুনিয়রকে বলি এই দুইটা বল করতে একটু মারি, এই আমরা বল করলে এইসব বলতে শট আমরা মারতে, এমন সময় অনেক অনেক করি। বাট ক্রিকেটটা আমার একটু ভালো লাগে, কেন খেলতে খুব ভালো লাগে, কেন আমরা হকি অনেকটা হকির মতনই, কেন জোরে শট দিতে হয়, যার জন্য ক্রিকেটটা ভালো লাগে। আর ফুটবল আলটিমেটলি তো ভালো লাগারই কথা, কারণ পুরো ওয়ার্ল্ড ওয়াইজ ফুটবলটা চলে, ফুটবলটা খুব ভালো লাগে। নিশ্চয়ই আরও গল্প হবে আপনাদের সাথে, আরও অনেক অজানা কথা আপনাদের মাধ্যমে জানতে পারবো, দর্শকদের জানাতে পারবো। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরলাম ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি দুইজন হকির তারকা যুগল নিয়ে। আমাদের সাথে আছেন সোহানুর রহমান সবুজ এবং আছেন তাসনিম আক্তার মিম। বিকেএসপি নিয়ে অনেক আপনি বলছিলেন, বিকেএসপির প্রতি কৃতজ্ঞতার কথা আপনি জানাচ্ছিলেন। বিকেএসপির যে ধরনের আবহাওয়া, যে ধরনের পরিবেশ, সেটা একজন খেলোয়াড় হয়ে গড়ে উঠতে কতটা সাহায্য করে? এই ধরনের পরিবেশ তো সাধারণত মানে সবাই পায় না। আসলে আমি যদি মনে করি, এমন যদি কোনো কেউ যদি চায় যে আমি খেলাটাকে ভালোবাসবো, খেলাটাকে আমার পেশা নেব, সেই ক্ষেত্রে আমি নিশ্চিন্ত চোখ বন্ধ করে বলতে পারি বিকেএসপির মতন জায়গা আমি আর কোথাও দেখতেছি না। কারণ এখানে আপনি একটা প্লেয়ার হওয়ার জন্য এভরিথিং সব কিছু আছে। আমি মনে করি যে কোন জিনিসটা বিকেএসপিতে না, একটা প্লেয়ার হওয়ার জন্য আপনার, কারণ একটা প্লেয়ার খেলতে গেলে ইনজুরি হবে, ইনজুরি হলেও ভালো ট্রিটমেন্ট আছে, ফিজিও আছে, থেরাপি আছে, খুব ভালো। দেন একটা প্লেয়ার আপনার কন্টিনিউ প্র্যাকটিস করতে করতে কি আলটিমেটলি শরীরে আপনার ফ্যাটিক চলে আসে। ফ্যাটিক জন্য কি দরকার? একটু জিম দরকার, সুইমিং দরকার, আলটিমেটলি সবই আছে, একটা নির্মল পরিবেশ, মানে একটা সিকোয়েন্স আছে। আমি ন্যাশনাল টিমের সাথে আমি কোরিয়াতে আমরা একটা কন্ডিশনার ক্যাম্পে গেছিলাম। ওইখানে একটা ভিলেজই আসছিল আপনার অলিম্পিক ভিলেজ নামটা, ওখানে সব প্লেয়ার আছে। ওখানে আমি মনে করি ওখানে নাই এমন কোনো কিছু। দেন ওদের সাথে অনেকের সাথে কথা বলছি যে এখানে আসলে তোমাদের কী আছে, তো এখানে আমাদের সব কিছু, একটা প্লেয়ার থেকে শুরু করে যে একটা প্লেয়ারের যা দরকার মেন্টালি থেকে শুরু করে সব সাইডে একটা একটা করে লোক থাকে যে কে কোন দিক দিয়ে ভালো করা যায়। কারণ আসলে আপনার বিকেএসপিটা সেম এমন একটা যায়, কারণ একটা প্ল্যান হয়েছে ওরা আগায়,
যে আলটিমেটলি আপনার এখান থেকে এখান থেকে প্রত্যেকটা ক্লাসের জন্য, কারণ এখানে ক্লাস 6 থেকে শুরু হয়, 6 শুরু করে আন্ডার 12 পর্যন্ত শেষ হয়। অ্যান্ড 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একটা করে টিচার থাকে, টিচার থেকে শুরু করে খেলার কোচ থাকে। সেই ক্ষেত্রে কী হয়, আপনার বেসিক যে জিনিসটা দরকার আপনার সব গেমে, হকি থেকে শুরু, হকি, ফুটবল, ক্রিকেট, আদার্স যেগুলো গেম আছে সব থাকে, সঙ্গে আপনার হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। আর আলটিমেটলি যে বাইরে এমন কোনো পরিবেশটা নাই, কারণ আমি যেটা বলি যে আপনার ক্রিকেট, ফুটবল আপনি আলটিমেটলি যেখানে মন চাই একটু ছোটো জায়গাগুলো কিন্তু খেলা যাচ্ছে, কিন্তু আপনার হকি বলেন বা আদার্স আর্চারি বলেন বা অন্যান্য যে গেমসগুলো আছে ওগুলো কিন্তু খেলা যাচ্ছে না। সেটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছিল আমি মনে করি বিকেএসপি। তার জন্য আমার সবার কাছে সাজেশন থাকবে, যদি কেউ যে খেলাটাকে পেশা হিসেবে নিতে চায় তাহলে আমি মনে করি বিকেএসপি তাদের সবচেয়ে এবং বেস্ট। আমরা বিভিন্ন সময় দেখে থাকি আসলে বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলের ক্যাম্পগুলোও বিকেএসপিতে হয়ে থাকে, সেটা হকি হোক কিংবা ফুটবল, ক্রিকেট। একটু মিমের কাছে জানতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গ, কোন বিষয়টা আপনার স্বামীর আপনার সবচেয়ে বেশি পছন্দ? তার সব থেকে পছন্দ সে একটুতেই রেগে যায়, আবার এটা পছন্দ, এটা পছন্দ, একটুতে রেগে যাও, এটা ভালো লাগে? ভালো লাগে আমার, ও একটুতেই রেগে যায়, আবার আমার একটু পরে আমাদের মধ্যে অনেক ভালোবাসা বা অনেক সুন্দর মুহূর্ত চলে আসে, মানে আবার একটুতেই রেগে যায়। আমাদের মধ্যে এইটা অনেক বেশি আমার ভালো লাগে, আমাদের মধ্যে খুব ঝগড়া লাগে, আবার একটুতেই মিলে যাই আমরা। এটা একটা দারুণ ব্যাপার আসলে। এবং যদি বলি যে খারাপ বিষয় কি, মানে কোন জিনিসটা না থাকলে আপনি খুশি হতেন সবুজের মধ্যে? তার রাগটা একটু কমলে অনেক ভালো লাগতো আমার। মানে যে রাগ আপনার পছন্দ, সেই রাগই আপনার পছন্দ, আর একটু কমলে অনেক ভালো লাগবে, কারণ ও একটুতেই রেগে যায়, কোনো একটা কথা বলে সে রেগে যাবে, ওর পছন্দ হবে না ওইটা, মানে ওর মন মতোই হতে হবে। যদি একটু না হয় তাহলে ওর ভালো লাগবে না, ও কথা শোনাবে যে তোমার এটা ভালো না, এটা ভালো না। তাই আমি বলবো যদি একটু রাগটা কমে তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। আপনার যেই অভিযোগ বা অনুযোগ করা হলো, আপনি এটা মানে সত্যি কিনা আপনার কাছে কি মনে হয়? না আসলে এটা আমি টোটালি সত্যি, কারণ আসলে আমার সত্যি কথা বলতে আমার একটু শর্ট টেম্পার, আমি অল্পতে রেগে যাই, বাট আমি চেষ্টা করি যে রাগটা নিজের কন্ট্রোল রাখার জন্য। কারণ হচ্ছিল আলটিমেটলি আপনি কি কেন দিন শেষ হলে সে কিন্তু আমার ওয়াইফ, তার সাথে আমি থাকতে হবে, আমি চেষ্টা করি তার সাথে ভালো ব্যবহার করা, দেন ফ্যামিলির সাথে থাকা একসাথে। কারণ হচ্ছিল আমি আলটিমেটলি আমি অনেক সময় আপনার ফ্যামিলি ছাড়া ওকে ছাড়াই থাকতে হয়, সেটা মনে করেন একটা মেন্টালিটি থাকে। তার জন্য আমি চেষ্টা করবো যে আমার প্রতি ওর যে অভিযোগ, আমি চেষ্টা করবো আমার অভিযোগটা কমাই নিয়ে আসতে, রাগটা কমিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং যারা অল্পতে রেগে যায় তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আবার তাদের রাগটা প্রশমিত হয়ে যায়, সেটা একটা ব্যাপার। আপনার কাছে কোন বিষয়টা পছন্দের আপনার স্ত্রীর? আসলে ওর সব জিনিসই পছন্দের, কারণ যদি সব জিনিস পছন্দ না হতো তাহলে কিন্তু আমি আজকে ওকে আমি বিয়ে করতাম না। তার জন্য কোনো খোঁজ নেই, কোনো না, আমি ওর কাছ থেকে সবকিছুই ভালো, সব দিক দিয়ে ভালো। আমার ফ্যামিলির সাথে শুরু করে আদার যে আমার আত্মীয় স্বজন সবার সাথে খুব ভালো বন্ডিং, সবার সাথে ভালো মিশে যেতে পারে, এই জিনিসটা ওর খুব ভালো। কোন রান্নাটা বেশি পছন্দ আপনার? আসলে ওর সব ভালো রান্না লাগে হচ্ছিল আমার বিরিয়ানিটা, কারণ বিরিয়ানিটা আমার ফেভারিট, বিরিয়ানি রান্নাটা খুব ভালো লাগে। আর হচ্ছে সবচেয়ে বেশি ওর থেকে বেশি ভালো লাগে আলু ভাজিটা, যেটা আমার মনে করেন ছোটোবেলার থেকে খুব পছন্দ। আলুটা খুব সুন্দর ভাজি করতে পারে মনের মতন করে। কখনো নিজে রেঁধে খাইয়েছেন কিনা আপনার? না, ওই সৌভাগ্য আমার এখনো হয় না, বাট আমি চেষ্টা করছি। আমি নিজে বলেছি, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য কি মনে হচ্ছে? দুটোই আমার কাছে। কারণ আমি ওকে বলছি যে আমি আপনার এই গত বছর আমি জার্মানিতে ছিলাম, তখন আমি টুকটাক রান্না করতাম, তখন আমি আমাদের সাথে আরো দুজন যাই, সেক্ষেত্রে আমি তাকে নুডলসটা আমি বলছি আমি নুডলসটা খুব ভালো রান্না করি, তার জন্য আমি বলছি যে আমি একটা সময় তোমাকে নুডলস রান্না করে খাবো, বাট কবে খাবো এটা বলি নাই। মিম, কোথায় দেখতে চান নিজেকে, আপনার পরিবারকে? নিশ্চয়ই সবারই এক ধরনের স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, সেই ইচ্ছা কিংবা স্বপ্নটা আপনার কি? আমার ইচ্ছা স্বপ্ন যে আমার হাজবেন্ড একদিন এর থেকে আরো ভালো প্লেয়ার হবে, ভালো জায়গায় যাবে। স্বপ্ন নেই আমার স্বপ্ন কি, আমার স্বামী যেখানে সাকসেস সেখানে আমিও সাকসেস, মানে সে যদি সাকসেস হয় তাহলে আমি সাকসেস। কমপ্লিমেন্ট বলা যায়, কারণ এর থেকে বড় সাকসেস আর কোনো কিছু হতে পারে না একটা ওয়াইফের। তাই আমি মনে করি সে আরো ভালো জায়গায় যাক, সে আরো ভালো কিছু করুক, সে আমাদেরকে দেখবে, সেই তো আমাদেরকে দেখবে, তার ফ্যামিলি, আমাকে, সবাইকে। তাই আমার ইচ্ছা সে আরো ভালো জায়গায় যাক, আমাদেরকে কেয়ার করুক, এতটুকুই চাওয়া আমার। সবুজ, আপনার নিজেকে আসলে কোথায় দেখতে চান? আপনিও আপনার ইচ্ছা এবং আপনার ওয়াইফের ইচ্ছা একই কিনা? আসলে এটা আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন যে একটা সময় আমি চেষ্টা করবো আমার জায়গাটা, মানে আমাদের হকিটা যেহেতু আপনারা সবাই জানেন, যেমন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন, যেদিন থেকে আমি হকি খেলা শুরু করেছি, কারণ বিশেষ আমার কোচ বলতো যে হকিটা অনেক ভালো একটা খেলা, অনেক মজার খেলা। আমি জুনিয়র অলিম্পিক খেলছি আপনার, তখন যে আমি দেখলাম আসলে অলিম্পিকে হকিটার দাম অনেক, সেই ক্ষেত্রে ওখান থেকে আমি টেনেছি যে আমাদের বাংলাদেশে হকিটা আমি চেষ্টা করব, আল্লাহ আমাকে যতদূর নিয়ে যায় যে আমি
হকিটাকে আমার নিজেটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে একটা সময় কিন্তু আমাদের হকিটা ছিল 2-1-এর ভিতরে, আমি চেষ্টা করবো আমি হকিটাকে সেম জায়গায় আবার তার জায়গাটা ফেরত দেওয়ার জন্য। এর জন্য আমি কষ্ট যেটুকু আমার করতে ইনশাল্লাহ আমি করে যাব। হকির বাইরে কোনো ইচ্ছা নেই? ধরেন হবি থাকে না মানুষের, যে দেশ বিদেশ ঘুরতে যাওয়া কিংবা গার্ডেনিং করা কিংবা এই ধরনের কোনো ইচ্ছা মিম আপনার আছে কিনা? মানে আমি ঠিক স্বপ্ন বলছি না, যেটা হবি থাকে যে মানুষের, সেটা। আমার একটা হবি আছে যে আমরা একটা জায়গায় একটা বাড়ি করব, সেখানে সব কিছু থাকবে, এভরিথিং, সব জায়গা থাকে, যে আর কেউ সুন্দর থাকবে না, একটা শুধু পরিবেশ আপনারা থাকবে, আমার হাজব্যান্ড দুইজন বা ওয়াইফ আপনাদের থাকবো, family বা থাকবে। আমার একটা ফ্যামিলি হবে, সেখানে আমরা সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, সেই রকম একটা স্বপ্ন আছে। জানি না আল্লাহ কবে পূরণ করবে, ইনশাল্লাহ যদি আমার হাজব্যান্ড কোনো একদিন আমার সেই স্বপ্নটা পূরণ করে। জি, আপনি কতটা বদ্ধপরিকর আপনার স্ত্রীর সেই স্বপ্ন পূরণ? আসলে এটা প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু প্রত্যেকের একটা একটা স্বপ্ন থাকে, যে জানা আমারও আলটিমেটলি মনে করেন ওর সাথে আমার সম্পর্ক হওয়ার আগের থেকে আমার এটা খুব স্বপ্ন ছিল যে আমি কোনো একটা জায়গায় সুন্দর একটা বাড়ি বানাবো, আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার ওয়াইফ, আমার ভাই, বাবা মা থেকে শুরু করে সবাই একসাথে থাকবো। কারণ হচ্ছিল আমি সবাই যদি একসাথে থাকি অন্য, কারণ আলটিমেটলি দেখেন কোনো একটা সমস্যা হলে দেখা যাচ্ছে যে তখন আমি যদি শুধু আমার ওয়াইফকে নিয়ে থাকতে চাই, সেক্ষেত্রে কী হচ্ছে, ওর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু পাশে আমি কাউকে পাচ্ছি না। কেন আমি একজন খেলোয়াড়, মানে অনেক সময় থাকে আমার দেশ বিদেশ থাকতে হচ্ছে, সেক্ষেত্রে আমার খুব ইচ্ছা যে বড় সড়ো একটা জায়গা নিব, জায়গায় একটা সুন্দর একটা বাড়ি করব, সবাই একসাথে হাসি খুশি থাকবো। নিশ্চয়ই আপনাদের সেই স্বপ্নের পূর্ণতা পাবে, আপনাদের জীবন আরো অনেক বেশি সুখে সমৃদ্ধশালী হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি শেষ করতে হচ্ছে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।